যে রাতে সে আবার বাড়ি ফিরল, সেদিন বাড়িটা আর আগের মতো লাগেনি, কারণ তার সঙ্গে আরও কিছু একটা ফিরে এসেছিল। এটা শুধু ভয়ের গল্প নয়, এটা এক ভেঙে যাওয়া ভালোবাসার গল্প, একটি বিশ্বাসঘাতকতা যা মাটির নিচে চাপা পড়েছিল, আর এমন এক প্রতিশোধের গল্প যা কখনোই চুপ থাকতে রাজি নয়। সিনেমার শুরুতে এক মহিলা ব্যাখ্যা করেন, নট অফ টর্মেন্ট কোনো সাধারণ অভিশাপ নয়, এটা অশুভ উদ্দেশ্য তৈরি করা একটি ফাঁদ। প্রতিটি গিট ছায়ার মতো কাজ করে, যা মানুষের আত্মার গভীরে ঢুকে পড়ে। এই গিট ভুক্তভোগীদের সঙ্গে বলি জুড়ে দিয়ে তাদের নিয়ন্ত্রণ করে এবং প্রতিশোধের হাতিয়ার একটি পুতুলে পরিণত করে। যখন গিট বাঁধা হয়, তখন ভুক্তভোগীর হৃদয়ের সঙ্গে এক টুকরো যন্ত্রণা বেঁধে দেওয়া হয়। এটা ঘৃণা থেকে জন্ম নেয়া একটি ফাঁদ। এই অভিশাপ ব্যবহার করতে হলে একটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি করে বলি প্রয়োজন। তোমাকে বেছে নিতে হবে 5 জন সর্বশেষ দুর্বল, সবচেয়ে ক্ষমতাহীন আত্মাকে, যাদের অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো শক্তি নেই। কারণ গিঠের সঙ্গে বাঁধা এই দুষ্ট আত্মারা ক্লান্ত ও ভঙ্গুর আত্মাদের ওপরই বেঁচে থাকে। কিন্তু মনে রেখো, এই অভিশাপের সঙ্গে 5টি নির্দোষ প্রাণের ভারও তোমাকে বহন করতে হবে। এরপর আমরা ওরানকে দেখি, যে ভাবছে কেন চারপাশটা এত অন্ধকার ও ভারী মনে হচ্ছে। সে বুঝতে চায় তার হৃদয়ের ওপর চেপে থাকা নীরবতা আর ভেতরে বারবার প্রতিধ্বনিত হওয়া যন্ত্রণার উৎস। হঠাৎ করে সে নিজেকে অদ্ভুত এক ঘরে টেনে নিয়ে যায়। প্রথম ঘরে সে দেখে এক বৃদ্ধ মহিলা 2 হাতে ঘড়ি ধরে আছে। ওরান সামনে এগোয়। পরের ঘরে আরেক বৃদ্ধ একটি পুতুলকে গোসল করাচ্ছে। সে আবার এগোয়। আরেক ঘরে এক বৃদ্ধ টিভি দেখছে, আর স্ক্রিনে ভেসে ওঠে ওরহানের নিজের মুখ। হঠাৎ করে সেই বৃদ্ধ বিকৃত প্রতিধ্বনিময় হাসিতে ফেটে পড়ে। বিভ্রান্ত হয়ে ওরহান এগিয়ে যায়। পরের ঘরে এক বৃদ্ধ 2টে কেতলি একসঙ্গে আছড়ে মারছে। আরও সামনে গেলে আরেক ঘরে এক বৃদ্ধ চুলের গোছা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং সেখান থেকে একটি পুতুল বের করে। সে এগোতেই বাতাসে ভেসে আসে একটি ভাঙা ছড়ার সুর, তার সঙ্গে মিশে যায় একটি শিশুর কান্না। সে দেখে এক বৃদ্ধ একটি বাচ্চাদের দোলনা দোলাচ্ছে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক দানবীয় হাত। পরের ঘরে 6 জন বৃদ্ধ একসঙ্গে দাঁড়িয়ে, একজন ধীরে ধীরে গ্রামোফোনের হ্যান্ডেল ঘোরায়, আর বাকি 5 জন অদ্ভুত অস্বাভাবিক ছন্দে নাচতে থাকে। ওরহান ফিসফিস করে বলে, এই ছায়া যা তাকে ডুবিয়ে দিচ্ছে, সেটা কোথা থেকে এলো, আর এই পথ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে বলে সে সত্যটা দেখতে চায়। হঠাৎ করে সে নিজেকে দেখতে পায় কালো কাপড়ে ঢাকা 5টি অবয়বের মাঝে। সে একটি কাপড় টেনে খুলে ফেলে, আর ভেতরে পচে যাওয়া দেহ দেখে ভয়ে পিছিয়ে যায়। পরেরটিতে এগিয়ে গিয়ে ঢাকনা সরাতেই সেখানে আরেকটি ক্ষয়প্রাপ্ত লাশ একটার ওপর একটা খুলে যায়, আর প্রতিটি একটি করে পচা দেহ। হঠাৎ করে সে সেখান থেকে বেরিয়ে আসে এবং প্রশ্ন করে এই দৃশ্যগুলো আসলে কি। এরপর আমরা দেখি এলা তার মা বার্নাকে জিজ্ঞেস করে কেন তারা দাদিকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। বার্না বলে দাদি এখন বুড়ো হয়ে গেছেন, আর সেখানে তিনি আরামে ও ভালো যত্নে থাকবেন। এলা আবার জিজ্ঞেস করে যদি দাদি একা বোধ করেন আর আমাদের সঙ্গে থাকতে চান কিন্তু বলতে না পারেন। বার্না তাকে আশ্বস্ত করে বলে তারা পরের সপ্তাহে দাদিকে দেখতে যাবে এবং তখন এলাও দাদিকে দেখতে পাবে। এলা বলে প্রথমে তার বোন চলে গেল, এখন দাদিও। বার্না বোঝায় তার বোন এখন বড় হয়েছে, আর বড়দের জীবনে কখনো কখনো সমস্যা হয়, কিন্তু সবকিছু ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। ঠিক তখনই এলা তার ডিমে একটি ধূসর চুল দেখতে পায়। বার্না সেটি দেখতে এগিয়ে এলে এলা চুপি চুপি জিজ্ঞেস করে ওটা কি দাদির চুল। এদিকে ফাতি বৃদ্ধাশ্রমে তার মা গনুলকে দেখতে যায় এবং জিজ্ঞেস করে তিনি কি তার উপর রাগ করেছেন। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় এলা একটি সিন্দুকের ভেতরে আটকা পড়ে কাঁদছিল, আর দাদিকে ডাকছিল তাকে বের করে নেওয়ার জন্য। বার্না দৌড়ে এসে সিন্দুক খুলে ফেলে এবং মনে করে নিশ্চয়ই গনুল তাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু বাস্তবে এলা নিজের সিন্দুকের ভেতরে ঢুকেছিল।
আর ঢাকনাটা দুর্ঘটনাবশত বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাতে মৃত আইলিনকে জিজ্ঞেস করে তার ইন্টারভিউ কেমন হয়েছে। আইলিন বলে ভালোই হয়েছে, কিন্তু বের হওয়ার সময় তারা বলেছে পরে ফোন করবে। মৃত প্রস্তাব দেয় ততদিন সে চাইলে তার কোম্পানিতে কাজ করতে পারে, যতদিন না সে অন্য কোনো চাকরি পায়। কিন্তু আইলিন রাজি হয় না। সে বলে সে এভাবে কাজ করতে চায় না। আইলিন আরও বলে মৃত একদম তার বাবার মতো, যিনি সবসময় তাকে তার গ্যালারিতে কাজ করতে বলেন। মৃত তখন জানায় তার বাবা আজ কোম্পানির বাইরে তাকে থামিয়ে জিজ্ঞেস করেছিলেন সে কি আইলিন ছাড়া আর কারোর সঙ্গে দেখা করেছে। আইলিন অবাক হয়ে যায়, কিন্তু মৃত বলে সে রাগ করেনি, তার বাবা শুধু কৌতূহলী ছিলেন। এদিকে ফাতি বার্নাকে বলে কখনো কখনো তার মনে হয় তারা হয়তো কোথাও একটা ভুল করে ফেলেছে। ফাতি বলে এখন তার মায়ের বিছানা খালি হলেও তার মনে হয় মা যেন এখনো সেখানে শুয়ে তাকে তাকিয়ে দেখছেন। বার্না তাকে মনে করিয়ে দেয় এখনো মাত্র 2 সপ্তাহ হয়েছে, সময় গেলে তারা এতে অভ্যস্ত হয়ে যাবে। সে বলে এটা কারোর জন্য সহজ নয়, কিন্তু সবার জন্য এটি ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বৃদ্ধাশ্রমে এক মহিলা গনুলকে আরেক মহিলার কাছে বেসমেন্টে নিয়ে যায়। সেখানে সেই মহিলা অদ্ভুত রিচুয়াল শুরু করে এবং নট অফ টর্মেন্ট অভিশাপের মন্ত্র উচ্চারণ করে। কিছুক্ষণ পর দেখা যায় 5 জন বৃদ্ধ একসঙ্গে দাঁড়িয়ে আছে আর গনুল তার হুইল চেয়ারে বসে রয়েছে। এদিকে ফাতির ঘুম ভেঙে যায়। বাড়ির ভেতর অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। সে তার ঘরের বাইরে একটি ছায়া দেখে, মনে হয় কেউ এগিয়ে আসছে। হঠাৎ তার চোখের সামনে গনুল এসে দাঁড়ায়, তার নাম ধরে ডাকে, কিন্তু তার মুখ বিকৃত ও ভয়ঙ্কর। ফাতি বুঝতে পারে না সে কি দেখছে। ঠিক তখনই এক ভয়াল জিন তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গলা চেপে ধরে। শ্বাসরুদ্ধ হয়ে সে ছটফট করতে থাকে। তারপর হঠাৎ চমকে উঠে বুঝতে পারে সবই ছিল একটি দুঃস্বপ্ন। কিন্তু দুঃস্বপ্ন কাটলেও তার কানে এখনো তীক্ষ্ণ শব্দ বাজতে থাকে। কিছুক্ষণ পর শব্দ থেমে যায় আর দূর থেকে কোথাও বাড়ির ভেতর ভেসে আসে রহস্যময় একটি সুর। কৌতূহলী হয়ে ফাতি ঘর থেকে বের হয়ে শব্দের পিছু নেয় এবং বুঝতে পারে শব্দটি আসছে তার মায়ের শোবার ঘর থেকে। ভেতরে ঢুকে সে রেডিও বন্ধ করতে হাত বাড়ায়। ঠিক তখনই তার মা তার নাম ধরে ডাকে। ঘরটি ফাঁকা দেখলেও চারপাশে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, সে আসছে। তারপর ভেসে আসে এক অশরীরী হাসি। হঠাৎ সে খেয়াল করে বিছানায় কেউ একজন বসে আছে। কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে বলে সে খুব কাছে চলে এসেছে। ফাতি এগিয়ে যেতেই অবয়বটি চিনতে পারে ওটা তার মেয়ে এলা। ভয়ে হতবাক হয়ে সে হাঁটু গেড়ে বসে পড়ে এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে। এর জবাবে এলা তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে একা রেখে দিলে, কেন তুমি আমাকে নিজের বাড়িতে চাওনি। ঠিক তখনই বার্না সেখানে এসে জিজ্ঞেস করে কি হচ্ছে। ফাতি অবাক হয়ে যায়। তখনই আবার তাকিয়ে দেখে ঘরে কেউ নেই। এদিকে বাথরুমে থাকা আইলিন হঠাৎ তার পিঠে তীব্র ব্যথা অনুভব করে। সে তাড়াতাড়ি আয়না তুলে নিয়ে পেছনে তাকায় এবং আতঙ্কে দেখে তার চামড়ার নিচে অদ্ভুত ফোড়া তৈরি হচ্ছে, যেগুলো ফুলে উঠছে এবং পুঁজ বেরোচ্ছে। ভয়ে চিৎকার করে সে মৃত্যুকে ডাকে। তার চিৎকার শুনে মৃত্যু ছুটে আসে এবং কি হয়েছে জানতে চায়। আইলিন বলে তার পিঠে কিছু একটা বড় হচ্ছে। মের্ত বলে সে অন্য কারোর সঙ্গে ছিল, হয়তো কোনো সংক্রমণ ধরে গেছে এবং সেটাই তার মাধ্যমে আইলিনের শরীরে ছড়িয়েছে। সেটাকে নড়তে মানা করে এবং ফোড়াগুলোর ওপর চাপ দিয়ে বলে আমার মনে হয় আমি তোমাকে সংক্রমিত করেছি। আইলিন ঘুরে দাঁড়াতেই এক জিন বলে ওঠে দেখো আমারও তো আছে। ঠিক তখনই মৃত্যু তাকে বাস্তবে ফিরিয়ে আনে এবং শান্ত করার চেষ্টা করে। আইলিন আবার আয়নায় তাকিয়ে দেখে ফোড়াগুলো উধাও। অন্যদিকে ওরহান দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে ফিসফিস করে বলে সে সত্যটা দেখতে চায়। আবার সে নিজেকে দেখতে পায় 5টি পচে যাওয়া লাশের পাশে, কিন্তু এবার তাদের মাঝখানে একটি ষষ্ঠ অবয়ব বসে আছে। সে কাপড় সরাতে তার নিচে মাস্টার সেইদকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে এক অদ্ভুত দর্শনে আক্রান্ত হয়। দর্শন থেকে বেরিয়ে এসে সে তার গুরুকে ডেকে জিজ্ঞেস করে তার কাছ থেকে আর কি লুকোনো হচ্ছে। পরদিন সকালে ওরহান বৃদ্ধাশ্রমে গিয়ে মাস্টার সেইদের সঙ্গে দেখা করে। সে প্রভুর নামে দোয়া করে বলে
মাস্টার সেইতের উপর দয়া করুন এবং তাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। হঠাৎ সে কিছু একটা অনুভব করে এবং দেখে গনুল তার দিকেই তাকিয়ে আছে, তার দর্শনে দেখা অবয়বগুলোর একজন। ঘরের দিকে তাকিয়ে সে বুঝতে পারে বাকিরাও সবাই সেখানে আছে, প্রতিটি বৃদ্ধ নারী যাদের সে আগে জিনদের ঘিরে থাকতে দেখেছিল। তার মনে পড়ে মাস্টার সেইতের কথা, অন্ধকারে ডুবে গেলে আলো খোঁজা অর্থহীন, তোমাকে অন্ধকারের মুখোমুখি হতে হবে এবং নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে হবে। ছায়ার সঙ্গে লড়াই করতে শক্তি দরকার, কিন্তু কখনো কখনো নিজের পথ খুঁজে পেতে তোমাকে ছায়ার কাছে আত্মসমর্পণ করতে হয়। শুধু অন্ধকারেই তুমি নিজের অসহায়ত্ব মেনে নাও, আর যখন তুমি নিজের দুর্বলতা চিনতে পারো তখন বুঝতে পারো শক্তি কখনোই তোমার ছিল না, সেখানেই প্রকৃত শক্তির জন্ম। ঠিক তখনই এক নার্স গনুলকে জানায় আজই সে এখান থেকে চলে যাবে, তার ছেলে ফোন করেছে, সে সন্ধ্যায় এসে তাকে নিয়ে যাবে। এদিকে বার্না গনুলের ঘর পরিষ্কার করতে গিয়ে সিন্দুকের ভেতরে একটি পারিবারিক ছবি খুঁজে পায়। ঠিক তখনই আইলিন ফোন করে। বার্না ছবিটি পাশের টেবিলে রেখে ফোন ধরেন। আইলিন জানতে চায় সে কেমন আছে। বার্না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে দাদিকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আইলিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে কিছু কি ঘটেছে। বার্না জানায় তার বাবা দাদিকে দূরে পাঠানোর জন্য অনুতপ্ত হয়েছেন এবং জোর করে তাকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। আইলিন ঠোঁট বাঁকিয়ে বলে তাদের বাবা একজন সম্পূর্ণ কন্ট্রোল ফ্রিক, হঠাৎ করে সিদ্ধান্ত নেন আবার সবকিছুতে নাক গলায়। বার্না এতে একমত হয়ে স্বীকার করে কখনো কখনো সে ভীষণ নিয়ন্ত্রণ পরায়ণ হয়ে ওঠে। আইলিন তখন জিজ্ঞেস করে দাদি কবে ফিরছেন। বার্না বলে আজ রাতে তিনি বাড়ি ফিরবেন। আইলিন বলে সময় পেলে সে দেখা করতে আসার চেষ্টা করবে। তারা বিদায় নেয়, কিন্তু বার্না ঘুরে দাঁড়াতেই ভয়ে স্তম্ভ হয়ে যায়। সে যে সিন্দুকটা একটু আগে বন্ধ করেছিল সেটা আবার খোলা। সেই সন্ধ্যায় ফাতি গ্যালারিতে থাকতেই আবার সে তীক্ষ্ণ শব্দ তার কানে বাজে। সে এক ফিসফিসানি শুনতে পায় যে বলছিল তুমি আমার মেয়ে হতে পারতে। এরপর আরেকটি কণ্ঠ বলে ইস, তুমি যদি আমার মা হতে জেহরা। শব্দের টানে এগিয়ে গিয়ে সে এক ঝলক দেখে আইলিন এক মেয়ের পাশে বসে আছে। ভয়ে যেন তার নিঃশ্বাস আটকে যায়। আইলিন একই কথা আবার বলে, আর জেহরা তার দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে সতর্ক করে বলে তার মেয়েও তার মতো একই পরিণতি ভোগ করবে। সে আরও বলে আইলিন তাদের সন্তান হতে পারত, কিন্তু তার বদলে সে শুধু ফাতির মেয়ে হয়েই রইল। আইলিন জেহরাকে মা বলে ডাকে। ফাতি অস্বীকারে হতভম্ব হয়ে মাথা নাড়তে থাকে। ঠিক তখনই সে হঠাৎ জেগে ওঠে, হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে থাকে। এদিকে বার্না সিন্দুকটা টেনে বেসমেন্টে নামিয়ে নেয়। সেখানে সে দেখে এক দানবীয় গনুল সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। গনুল কাপড়টা তুলতেই তার নিচে বার্নার মেয়েকে দেখা যায়। ভয়ে বার্না জমে যায়। এই সময় এলি তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। অন্যদিকে মৃত্যু আর আইলিন সিনেমা হলে। মৃত্যু জিজ্ঞেস করে সে কি আজ রাতে চলে যাচ্ছে। আইলিন বলে হয়তো কাল একবার যাবে। মৃত্যুর সঙ্গে যেতে চায়, কিন্তু আইলিন স্বীকার করে সে নিজেও নিশ্চিত নয় সে আদৌ যেতে চায় কিনা, আর গেলে কি বলবে। হল অন্ধকার হয়ে আসে। ছবি শুরু হয়। কিছুক্ষণ তারা শান্তিতে দেখে। হঠাৎ করে স্ক্রিন থেমে যায়। আইলিন খেয়াল করে মৃত্যুর আসন খালি। ঠিক তখনই জেহরা প্রশ্ন করে ফাতি যেমন আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তুমিও কি আইলিনের সঙ্গে তেমনটাই করেছ। সে ছুরি ঢুকিয়ে দেয় মৃত্যুর বুকে। গনুল তার নাম ধরে ডাকে। ঠিক তখনই এক জিন তাকে ধরে ফেলে। ভয়ে আইলিন চিৎকার করে ওঠে। এমন সময় মৃত্যু তাকে ঝাঁকিয়ে তোলে। সে জেগে ওঠে। সিনেমা হল আবার স্বাভাবিক হয়ে যায়। লজ্জায় লাল হয়ে মৃত্যু দর্শকের কাছে ক্ষমা চায় এবং দ্রুত তাকে বাইরে নিয়ে যায়। এদিকে ফাতি দাদিকে বাড়ি নিয়ে আসে। বার্না জানায় তার ঘর প্রস্তুত করা হয়েছে। দাদি ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করে সবকিছু কি আগের মতোই থাকবে। ওদিকে বৃদ্ধাশ্রমে ফিরে ওরহান অনুভব করে কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। সে বুঝতে পারে এই জায়গাটাই সে তার দর্শনে দেখেছিল। ঠিক তখন সে সেখানে এক বৃদ্ধ মহিলাকে দেখে এবং সঙ্গে সঙ্গেই চিনে ফেলে তিনি তার দর্শনের 6 জন অবয়বের একজন। ওরহান ভাবতে থাকে এখানে কোনো অশুভ ছায়া লুকিয়ে আছে। ওদিকে এলা বার্নাকে বলে সে কি তাকে ঘুম পাড়ানি গল্প শোনাবে, আর অনুরোধ করে গল্পে আয়েশার নামটা যেন এলা হিসেবেই পড়া হয়।
যেমনটা সে ছোটবেলায় করতেন। বার্না গল্প পড়তে শুরু করে। ছোট্ট এলা যখন ভুট্টা খেতে ঢুকলো, সবকিছু তার কাছে বিশাল মনে হচ্ছিল সে দৈত্যের দেশে চলে এসেছে। লম্বা সরু ভুট্টা গাছগুলো তার মাথার অনেক ওপরে উঠে গেছে। পাতার মর্মর আর ঝিঝি পোকার ডাক তার কানে ফিসফিস করে বলছিল, এলা এসো, আমি এখানে আছি। এরপর বার্না গনুলের ঘরে যায় এবং স্নেহ ভরে তাকে স্বাগত জানায়। সে বলে কিছুদিন দূরে থাকতে হলেও তারা তাকে ছাড়া থাকতে পারেনি। বার্না আশ্বস্ত করে বলে ফাতি আর কখনোই তাকে ছেড়ে যাবে না। সে স্বীকার করে হয়তো তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু গনুল চলে যাওয়ার সময় তারা এই ঘরেও ঢোকেনি। গনুল বলে তার ইচ্ছে তাকে যেন কখনোই ওখানে পাঠানো না হতো। তার কণ্ঠ শুনে বার্না চমকে যায়। গনুল শুধু চোখ বন্ধ করে নেয়। বার্না বেরিয়ে যেতে উঠলে তার পেছনে শোনা যায় এক ফিসফিসানি। ঘুরে তাকিয়ে সে দেখে বিছানার ওপর দাঁড়িয়ে আছে একটি জিন। চোখের পলকে সেটি মিলিয়ে যায়। এরপর মাঝরাতে এক অদ্ভুত ফিসফিস শব্দে এলার ঘুম ভেঙে যায়। ভয়ে সে দেখে সে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু ভুট্টা গাছের ভেতর। আতঙ্কে সে মাকে ডাকে। ঠিক তখনই এক জিন ফিসফিস করে বলে, এলা এসো। এরপরেই অদ্ভুত হাসি শোনা যায়। সেই জিন গনুল আর বার্নার রূপ নেয় এবং ঝাঁপিয়ে পড়ে এলাকে ধরতে যায়। ভয়ে চিৎকার করে এলা ঘুম থেকে ওঠে। কাঁদতে কাঁদতে এলা বার্নাকে তার দুঃস্বপ্নের কথা বলে। বার্না তাকে জড়িয়ে ধরে এবং আশ্বস্ত করে যত অন্ধকারই হোক না কেন সে সবসময় এলাকে খুঁজে পাবে। বাইরে ফাতি দেখে আইলিন দোলনায় দোল খাচ্ছে আর জেহরার পাশে গনুল ও এলা বসে আছে। ভয়ে হতভম্ব হয়ে সে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই এলা বলে, বাবা। জেহরা একটি কাঠি একটি টেডি বিয়ারের ভেতর ঢুকিয়ে বলে, দোষী। এলা বলে, মা। জেহরা আরেকটি পুতুলে কাঠি ঢুকিয়ে বলে, নীরব। এলা বলে, বোন। জেহরা তৃতীয় পুতুলে আঘাত করে ফিসফিস করে বলে, হারিয়ে গেছে। এরপর এলা ফিসফিস করে বলে, আমি। জেহরা আরেকটি পুতুলে কাঠি গেঁথে গর্জে উঠে বলে, দুর্বল। সবশেষে এলা বলে, দাদি। জেহরা কাঠিটা গনুলের পায়ে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই সবাই হাওয়ায় মিলিয়ে যায়। এদিকে আইলিন মনে করতে থাকে সেই দিনের কথা, যেদিন সে তার বাবাকে বলেছিল সে তার প্রেমিকের সঙ্গে থাকতে চায়। ফাতি প্রথমে হেসে ফেলেছিল, ভেবেছিল সে মজা করছে, কিন্তু আইলিন জোর দিয়ে বলেছিল সে সিরিয়াস। তার নাম মৃত্যু আর তারা 1 বছর ধরে একসঙ্গে আছে। ফাতি জিজ্ঞেস করেছিল কেন সে আগে কখনো মৃত্যুর কথা শোনেনি। আইলিন সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল সে চায়নি তিনি এতে নাক গলান বা আগের সম্পর্কগুলোর মতো এই সম্পর্কটাও নষ্ট করে দেন। ফাতি জানতে চেয়েছিল সে কি মৃত্যুর সঙ্গে শুয়েছিল। আইলিন পাল্টা প্রশ্ন করেছিল এটা কি সত্যি তার চিন্তার বিষয়। তারপর সে জানিয়ে দেয় তার সিদ্ধান্ত চূড়ান্ত। ফাতি সাবধান করে বলে যে মানুষ বাইরে থেকে ভালো মনে হয় সে একদিন তাকে গভীরভাবে আঘাত করতে পারে। আইলিন তিরস্কার করে বলে তিনি কি এসব জানেন, কারণ তিনি নিজেই তাদের মতো। তাকে অসুস্থ বলে গালি দেয় আর বলে উপদেশ দেয়া বন্ধ করে নিজের সমস্যাগুলো সামলান। হঠাৎ স্মৃতি থেকে ফিরে এসে আইলিন খেয়াল করে স্মোক ডিটেক্টরের টিমটিমে আলোতে একটি মাছি বসেছে। অস্বস্তি বোধ করে সে আলো জ্বালায়। মাছিটা সঙ্গে সঙ্গে উড়ে যায়, কিন্তু আলো বন্ধ করতেই মাছিটা আবার ফিরে আসে এবং আবার সেই টিমটিমে বাতির ওপরে বসে। আইলিন আবার সুইচ টিপতেই হঠাৎ সে দেখে এক দানবীয় মৃত্যু নিজের মুখে ঘুষি মারছে। তার দাঁত ভেঙে যাচ্ছে আর সেগুলো ছুঁড়ে মারছে আইলিনের মুখের ভেতর। ভয়ে চিৎকার করতেই আসল মৃত্যু তাকে ঝাঁকিয়ে তোলে আর সে বুঝতে পারে সবটাই ছিল তার কল্পনা। পরদিন সকালে মৃত্যু আইলিনকে জানায় সে কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছে। সে চলে যাওয়ার পর মাছিটা আবার ফিরে আসে এবং টেবিলের ওপরে বসে। অস্বস্তিতে আইলিন বিছানা থেকে নেমে ড্রয়ার খুলে একটি বই বের করে। বইয়ের ভেতরে সে দেখে বিভিন্ন মেয়ের আঁকা স্কেচ। তার কানে প্রতিধ্বনিত হতে থাকে মৃত্যুর বলা কথা। সে নাকি ছিল বিশেষ, তার জায়গা কেউ নিতে পারে না। সে যদি কখনো কাউকে আঁকে তবে শুধু আইলিনকেই আঁকবে। তার প্রতিটি স্বপ্নে তার প্রতিটি আঁকায় নাকি শুধু আইলিনই ছিল, আর তার হৃদয়ে তার জায়গা কখনোই বদলাবে না। রাগ আর কষ্টে আইলিন বইটা ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে ওঠে। অবশেষে সত্যটা তার সামনে স্পষ্ট হয়ে যায়। ওদিকে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ মহিলা কাঁদছে। সে যে জেহরার মা তা প্রকাশ পায়।
এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে তার খালা সাদাতের কাছে সাহায্য চাইছে। সাদাত প্রতিশোধ নেয়ার শপথ করে, কিন্তু সতর্ক করে দেয় এই পথে একবার নামলে ফেরার আর কোনো পথ নেই। জেরার মা বলে সে ভয় পায় না। সাদাত তখন তাকে মনে করিয়ে দেয় যারা এই অভিশাপ ডাকে একদিন তারাই এই অভিশাপে অংশ হয়ে যায়। বাড়িতে বার্না ফ্রিজ থেকে একটি টমেটো নিতে গেলে হঠাৎ করে এক গুচ্ছ বাঁধা চুল মেঝেতে পড়ে যায়। কৌতূহলী হয়ে সে চুলগুলো হাতে নেয়, কিন্তু ফ্রিজের দরজা খুলতেই ভয়ে পিছিয়ে যায়। ভেতরে এক জিন বসে আছে, চারপাশে ছিন্ন ভিন্ন দেহের অংশ গাদাগাদি করে রাখা। চোখের পলকে সবকিছু মিলিয়ে যায়। বার্না কাঁপতে কাঁপতে যা দেখছে তা বিশ্বাস করতে পারে না। এদিকে মৃত আইলিনকে জানায় সে তার বন্ধুর বাবার সঙ্গে কথা বলে তাদের জন্য একটি মেডিকেল পরীক্ষা ঠিক করেছে। আইলিন কিছু বলে না, চুপচাপ বইয়ের পাতা উল্টাতে থাকে। মৃত জিজ্ঞেস করে এই ছবিগুলো কি সে এঁকেছে? আইলিন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। অস্বস্তিতে মৃত্যু বলে সে পানীয় আনতে যাচ্ছে এবং জিজ্ঞেস করে সে কিছু চায় কিনা। আইলিন কোনো উত্তর দেয় না। মৃত্যু রান্নাঘরের দিকে চলে যায়। আইলিন চুপচাপ রাগে জ্বলতে জ্বলতে বসে থাকে। শেষমেশ সে ঠিক করে মৃত্যুর মুখোমুখি হবে। রান্নাঘরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ বাইরে থেকে হাসির শব্দ ভেসে আসে। শব্দের দিকে এগিয়ে গিয়ে সে দেখে তার বাবা ফাতি মৃত্যুর সঙ্গে বসে আছেন। ফাতি মৃত্যুর প্রশংসা করে বলে সে একজন ভালো মানুষ, কিন্তু সে সাবধান করে দেয় আইলিন কখনো মা হতে পারবে না। মৃত্যু অবাক হয়ে বলে আইলিন তাকে কখনো বলেনি তো। ফাতি উত্তর দেয় আইলিন নিজেও জানে না। মৃত্যু স্বীকার করে সে আইলিনকে ভালোবাসে, কিন্তু তার জীবনে আরও মানুষ আছে। সে বলে সে অন্য কারো কাছ থেকে একটি রোগাক্রান্ত হয়েছে আর সেটাই আইলিনের শরীরে ছড়িয়ে দিয়েছে। ফাতি জানতে চায় আইলিন কি এসব জানে? মৃত্যু বলে এখনও না। দুজনে হেসে ওঠে। ঠিক তখনই তারা দুজন ঘুরে সরাসরি আইলিনের দিকে তাকায়, যেন তারা আগে থেকে জানতো সে সেখানে দাঁড়িয়ে আছে। তারা উঠে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই মৃত্যু তার নাম ধরে ডাকে। আইলিন ভয়ে চিৎকার করে ওঠে। মৃত্যু তাকে শান্ত করার চেষ্টা করে বলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আইলিন একটি ছুরি তুলে নেয়। মৃত্যু অনুনয় করে ছুরিটা নামাতে বলে, কিন্তু আইলিনের চোখে মৃত্যু দানবীয় রূপ দেখে। ঠান্ডা স্বরে বলে সে জানে আইলিন কোনোদিনই মা হতে পারবে না। আইলিন তার বুকে ছুরি বসিয়ে দেয় এবং টেনে বের করে আনে। মৃত্যু হাঁটু গেড়ে বসে পড়ে এবং মাটিতে লুটিয়ে যায়। ঠিক তখনই আইলিন তার জ্ঞান ফিরে পায় আর বুঝতে পারে সে কি করে ফেলেছে। সেই মুহূর্তে আরেকটি সত্য তার সামনে আসে। এই স্কেচগুলো সে নিজেই এঁকেছিল এবং বইটা নিজেই ড্রয়ারে লুকিয়ে রেখেছিল। ওদিকে বার্না গনুলের ঘরে ঢুকে শুনে তিনি ফিসফিস করে জোহরার নাম নিচ্ছেন এবং বলছেন সে অকারণেই মারা গেছে। বার্না ফাতিহের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হচ্ছে, কারণ তার মায়ের ফিরে আসার পর থেকেই সবকিছু অদ্ভুত লাগছে। এরপর সে জানতে চায় জোহরাকে। ফাতি অবাক হয়ে তার দিকে তাকায়। ঠিক তখনই তার ফোন কেঁপে ওঠে। সে ফোনে দেখতে পায় আইলিনের পাঠানো বার্তা, যেখানে লেখা ছিল তুমি ঠিকই বলেছিলে, এখানে এমন কিছু আছে যা তোমার দেখা দরকার। এখনই এসো, আর কাউকে কিছুই বলো না। ফাতি বার্নাকে জানায় সে বাইরে যাচ্ছে এবং খুব দ্রুত ফিরে আসবে। বার্না জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। ফাতি তাকে আশ্বস্ত করে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বৃদ্ধাশ্রমে ওরান মাস্টার সেইদকে বলে সেই বোঝা বইতে প্রস্তুত। কষ্ট বা অপরাধবোধ যত বড়ই হোক না কেন, সে ক্ষমা প্রার্থনা করে। তারপর সেইতের মাথায় হাত রাখে এবং মুহূর্তের মধ্যেই ওরান অন্য একটি মাত্রায় প্রবেশ করে। সেখানে মাস্টার সেইত আঙুল তুলে গনুলের দিকে নির্দেশ করে, যদিও বাস্তবে আঙুলটি একটি কক্ষের দিকে। ওরান কক্ষে প্রবেশ করলে ভয়ঙ্কর কিছু দেখতে শুরু করে, একটার পর একটা, প্রতিটা আগের চেয়ে আরও ভয়ঙ্কর। সে ফিসফিস করে বলে এখানে কোনো অভিশপ্ত সুতোগুলি টানা হচ্ছে। কিন্তু ঠিক বুঝে ওঠার আগেই এক নার্স সেখানে আসে। এদিকে বার্না বাড়িতে ইলাকে খুঁজে বেড়াচ্ছে এবং শোনে গনুল বলছে তোমার মা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিল, যদিও সে জানতো আমি তোমাকে কখনোই সে বক্সে আটকাইনি। ওরা আমাকে সেখানে ভয়ঙ্কর কাজ করেছিল তোমার বাবার কারণে। বার্না এলাকে বলে ওঠো আর নিজের রুমে যাও। তারপর সে গনুলের সঙ্গে মুখোমুখি হয়, জিজ্ঞেস করে কি হচ্ছে। গনুল প্রকাশ করে ফাতিহের অতীতে একটি মৃতদেহ আছে
বার্নার আগে ফাতে জেহরা নামের একজন মেয়ের সঙ্গে এঙ্গেজ ছিলেন। তার পরিবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে তাকে ধোঁকা দেয়, একটি রোগে আক্রান্ত হয় আর জেহরার শরীরে সেটি ছড়ায়। ফাতে সুস্থ হয়, কিন্তু জেহরা দুর্বল হয়ে পড়ে এবং পরে জানতে পারে সে কখনো সন্তান জন্ম দিতে পারবে না। জেহরা ফাতিহার কাছে সাহায্য চাইলে সে অন্য একজন মেয়ের সঙ্গে চলে যায়, যিনি বার্না। নিজের কষ্ট কাউকে বলতে না পেরে জেহরা নিজের জীবন শেষ করে ফাতি বার্নার সঙ্গে বিয়ে করার দিন। জেহরা তার মায়ের জন্য একটি চিঠি রেখে যায়, সবকিছু প্রকাশ করে এবং এ সব কিছু গোপন রাখার জন্য অনুরোধ করে। তার মা গোপন রাখে, কষ্ট চেপে ধরে। কিছু বছর পরে বৃদ্ধাশ্রমে গনুলের সঙ্গে দেখা হলে পূর্বের কষ্টের স্মৃতিগুলো ফিরে আসে। গনুল প্রকাশ করে জেহরার মা তাদের সবাইকে অভিশপ্ত করেছিলেন। তিনি আরও বলেন ফাতি বার্নার সঙ্গে বহুবার বিশ্বাসঘাতকতা করেছিল। ভয় পেয়ে বার্না জিজ্ঞেস করে এলা কোথায়। গনুল বলে সে তার অপেক্ষা করছে বেসমেন্টের চেস্টের ভিতরে। হতাশা নিয়ে বার্না বেসমেন্টে দৌড়ায়। সেখানে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়। কাঁপতে কাঁপতে চেস্ট খুলে দেখলে এলা সেখানে নেই, শুধু অন্যান্য জিনিস। হতবাক হয়ে সে চারপাশে তাকায় এবং বের হতে গেলে চেস্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ইলার কণ্ঠ প্রতিধ্বনিত হয় জেহরা তার মায়ের কাছে যে চিঠি লিখেছিল সেটি পড়তে পড়তে। কণ্ঠের দিকে অনুসরণ করে বার্না এলাকে খুঁজে পায় চুল কাটছে। যখন বার্না কাছে যায়, এলা জিজ্ঞেস করে তুমি জানো জেহরা এই চিঠি লিখেছিল তোমার বাবার কারণে। বার্না বুঝতে পারে এলার অস্তিত্ব হারিয়ে গেছে, কিন্তু কণ্ঠ চলতে থাকে। এলা বলে তার বোন এখন যাবে সেই স্থানে যেখানে জেহরা মারা গেছে। এলা তারপর বার্নাকে বলে ডান দিকে তাকাও, এটা কি দাদির চুল? হঠাৎ করে একটি জিন বেরিয়ে আসে, বার্নাকে মাটিতে ফেলে। এলা টেবিলের নিচ থেকে বের হয়, বার্নার ওপর ওঠে। ভয়ে সে চিৎকার করে এবং সেই মুহূর্তেই অদৃশ্য কিছু একটা তাকে ভর করে। সে ওঠে, বেসমেন্টে ফিরে আসে এবং দেখতে পায় এলা আগে থেকেই চেস্টে। তাদের চোখের মেলবন্ধন ঘটে একটি ভয়ঙ্কর হাসি দিয়ে। এলা চেস্টের ভেতরে শুয়ে যায়। বার্নার সামনে এগিয়ে যায় এবং ঢাকনা বন্ধ করে। এদিকে ফাতে সেই স্থানে পৌঁছায় যেখানে আইলিন পাঠিয়েছিল। সে দেখে আইলিনের বুট মাটিতে পড়ে আছে। একটি বুট তুলে নিলে আইলিনের লকেট পড়ে যায়। ঠিক তখনই তার ফোন বাজে। সে উত্তর দেয় এবং আইলিনকে জিজ্ঞেস করে তারা কেন এখানে। হঠাৎ ওপরের দিক থেকে ফোন পড়ে। তারপর কেউ ওপর দিক থেকে ঝাঁপিয়ে আসে এবং ফাতিহের পেছনে আছড়ে পড়ে। ভয়ে সে দেখে এটি আইলিন। সে তার দিকে এগিয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে আমি তোমার স্বপ্ন, আশা, পুরো জীবন ধ্বংস করেছি। হঠাৎ জেহরা বলে যেমন তুমি আমাকে ধ্বংস করেছিলে। ফাতি অবাক হয়ে পেছনে লাফ দেয়। এরপরেই এক ভয়ঙ্কর চিৎকার। বৃদ্ধাশ্রমে জেহরার মা এক দুঃস্বপ্ন থেকে হঠাৎ জেগে ওঠে এবং ঘুরে তাকাতেই জেহরার রূপে এক জিনের মুখোমুখি হয়। এদিকে বার্নার ভেতরে থাকা শেষ শয়তানটি চেস্টের উপরে বসে। এলা ভিতর থেকে চিৎকার করে, মুক্ত হতে চায়, কিন্তু বার্না বারবার ঢাকনার ওপরে হাত মেরে তাকে আটকে রাখে। এদিকে ফাতি কান্নায় ভেসে বাড়ি আসে। চিন্তা করে বার্নাকে কি বলবে। এরপর প্রকাশ পায় জিন জেহরার মাকে হত্যা করেছে। ফাতি অবশেষে বাড়ি ফিরে আসে এবং তার গাড়ির ট্রাঙ্ক খুলে দেখে আইলিনের মৃতদেহ। এটা দেখে সে ভেঙে পড়ে। ফাতি বাড়িতে প্রবেশ করলে শুনে গনুর তার নাম ধরে ডাকছে। সে তার রুমে যায় এবং তার সামনে হাঁটু গেড়ে বসে। জিজ্ঞেস করে এখন আমি কি করব। গনুল শান্তভাবে দাঁড়ায়, টেবিলের দিকে যায় এবং গ্লাসে পানি ভরে, কিন্তু ঘুরে দাঁড়াতে দেখে তার রূপ দানবীয় হয়ে গেছে আর প্রশ্ন করে তুমি কি দেখছো তোমার মেয়ে মারা গেছে। তারপর জিন আইলিনের কণ্ঠে বলে কোনটি ভয়ঙ্কর, তোমার সন্তানকে হারানো নাকি তোমার নিজ মায়ের হাতে মৃত্যুবরণ করা। এরপর জিন আইলিনের দেহ পাশের দিকে ফেলে দেয় এবং ফাতিহের মুখে ওষুধ ঢোকায়। ফাতি আতঙ্কে ওষুধ ফেলে দেয়। জিন ঠোঁট কুঁচকে বলে যে মেয়ের মা হওয়ার স্বপ্ন সে ধ্বংস করেছে তার মায়ের বদলে তার সন্তান নিয়েছে। এদিকে ওরহান আসে এবং বিস্মিত হয়ে দেখে গাড়িতে আইলিনের মৃতদেহ। সে সতর্কভাবে বাড়িতে প্রবেশ করে আর অনুভব করে আশেপাশে অস্বাভাবিক কিছু একটা আছে। ওপরের দিকে যাওয়ার সময় জিন জিজ্ঞেস করে তুমি তোমার মাস্টারের জন্য কি ত্যাগ করছো। সে এক কক্ষে প্রবেশ করে। গনুরের মৃতদেহ চেয়ারে পড়ে আছে।
আরও এগিয়ে গেলে ফাতিও মাটিতে পড়ে আছে। ওরহান চারপাশে তাকিয়ে বলে বাড়িটি পরিবারের সমাধি হয়ে গেছে। কিন্তু তখনই সে দেখে ফাতি এখনও বেঁচে আছে। ওরহান জিনকে বলে সে আর লুকিয়ে থাকতে পারবে না। জিন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বিশ্বাস করো এটি কেবল দুর্ঘটনা যে তোমার মাস্টার এমন কষ্টে রয়েছে? ওরহান চ্যালেঞ্জ করে বলে, তুমি কি ভাবো তুমি আমার হাত থেকে এত সহজে পালাতে পারবে? সত্য দেখার জন্য সে তার হাত গনুলের মাথায় রাখে। পরবর্তী দৃশ্যে ওরহান জিনের রাজ্যে। জিন তাকে কটাক্ষ করে বলছে, তোমার বিশ্বাস আর আগের মতো শক্ত নয়। ওরহান জিজ্ঞেস করে, এই পরিবার থেকে তুমি কি চাও? জিন সতর্ক করে, এই পরিবারের অভিশাপ থেকে দূরে থাকো, তাদের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত। ওরহান বলে, সত্য মিথ্যার স্পর্শে আরও শক্তিশালী হও। জিন প্রকাশ করে, শুধু তার মাস্টার নয়, পুরো পরিবারই অভিশপ্ত, আর মাস্টারও তাদের মধ্যে একজন। জিন সতর্ক করে, যদি তোমার মাস্টারকে সম্পূর্ণভাবে অন্ধকারের কাছে দিতে না চাও, এখনই চলে যাও। ওরহান জিনকে সতর্ক করে বলে, এই পরিবার ছেড়ে দাও, নিষ্ঠুরতা বন্ধ করো। জিন বলে, তোমার মাস্টারকে বাঁচাতে চাইলে দূরে থাকো। হঠাৎ ওরহান একটি দৃশ্যে আবদ্ধ হয়, যেখানে সে বসে আছে তার মাস্টারের পাশে, শেষ নিঃশ্বাস দেখছে। এ সময় মাস্টার সঈদ ওরহানের কাঁধে হাত রাখে, নরমভাবে মাথা নাড়ে, তাকে এগিয়ে চলার জন্য উৎসাহ দেয়। সাহস সঞ্চয় করে ওরহান প্রার্থনা করতে শুরু করে, ঘোষণা করে, আমাদের প্রভু আমাদের অন্ধকারে ছাড়বেন না। একসময় আকাশে অদ্ভুত এক পোর্টাল তৈরি হয়। ওরহান জিনকে আদেশ দেয় সিসিনের গভীরতম গর্তে যেতে। বাস্তব জগতে ফিরে গনুল স্বাভাবিক হয়, অভিশাপ থেকে মুক্ত। এদিকে এলা তার মাকে মনে করিয়ে দেয় রাতের আগে যা সে প্রতিজ্ঞা করেছিল, যতই অন্ধকার হোক সে তাকে খুঁজে পাবে। এই শব্দ শুনে বার্না মাথা নিচু করে, তার ভেতরে থাকা শয়তান তাকে ছেড়ে দেয়। সে দ্রুত চেস্ট থেকে নেমে যায়, চেস্ট খুলে এলাকে বাইরে টেনে নিয়ে আসে। বার্না তার নিজের পরিবারের সঙ্গে চলে আসে, এলার সঙ্গে। সময় মতো এলা স্বাভাবিক হয় এবং নতুন স্কুলে ভর্তি হয়ে ধীরে ধীরে তার শৈশব পুনরুদ্ধার করে। আইলিন তার বাবার জন্য একটি বার্তা পাঠায়, যেখানে সে বলে, সব শেষ বাবা। জানা যায় ফাতের পোস্ট ট্রমা হয়ে যায়। সে এখনও তার মায়ের বাড়িতে থাকে এবং তার যত্নের ওপরেই নির্ভরশীল। এখন সে একটি কথাই বারবার বলে, সব শেষ।